কলেজে ভর্তি প্রক্রিয়ায় বহিরাগত প্রভাব কি ছাত্র রাজনীতির অধিকার না শিক্ষাঙ্গনের অবক্ষয়? কলেজের কর্মীরা আতঙ্কিত, ছাত্র ছাত্রীরা হতবাক এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রিন্সিপাল বাধ্য হয়ে থানায় ফোন করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও ততক্ষণে শিক্ষাঙ্গনের আত্মা ক্ষতবিক্ষত। সম্প্রতি আগরতলা রামঠাকুর কলেজে ভর্তি সংক্রান্ত এক অনুভবকৃত ঘটনায় সেই দুর্ভাগ্যজনক সত্যই আবার সামনে এল। অভিযোগ, বাদারঘাট, বরদোয়ালি এবং সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কয়েকজন স্থানীয় নেতা ও তাদের অনুগামীরা এলাকার ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত ব্যাপারে রামঠাকুর কলেজ চত্বরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রবল চাপে আতঙ্কিত হয়ে কলেজ প্রিন্সিপাল শেষমেশ পুলিশের আশ্রয় নিতে বাধ্য হয়। এই ঘটনার পর শিক্ষক মহল, অভিভাবক, এমনকি ছাত্র সমাজের একাংশের মধ্যেও প্রশ্ন উঠছে, রাজনৈতিক সংগঠনগুলো কি সত্যি কোনো অধিকার আছে এভাবে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা? গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার যেমন স্বীকৃত, তেমনি শিক্ষাঙ্গনের স্বাধীনতাও সংবিধানের রক্ষা কবচের অন্তর্ভুক্ত। তবে কেন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ যেতে হলো? অন্যদিকে আশেপাশের এলাকায় প্রায় 400 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে না পারার বিষয়টাও বিরাট উদ্বেগের বিষয়। তাই প্রশ্ন জাগে, এই ধরনের ঘটনা কি ছাত্রদের অধিকার রক্ষা নাকি শিক্ষাঙ্গনের উপর সরাসরি আঘাত? সাম্প্রতিক কলেজে ভর্তি সংক্রান্ত অরাজকতা, ছাত্রদের অধিকার এবং রাজ্যের শিক্ষা ও শিক্ষাঙ্গনের হাল হকিকত নিয়ে একটি আলোচনায় আজ আমরা শুনব দুই ছাত্র সংগঠনের মতামত এবং তাদের সিদ্ধান্তের ভার ছেড়ে দেব আপনাদের হাতে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শিক্ষাঙ্গনে রাজনীতির প্রভাব, অধিকার না অরাজকতা, এ বিষয়ে কথা বলতে আজ আমার সাথে রয়েছে এবিভিপি নেতৃত্ব গৌরব দাস এবং এসএফআই নেতৃত্ব সৌরভ দেব। ডক্টর সৌরভ দেব, দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে আমি ডক্টর সৌরভ দেবের কাছে যাব। সৌরভ, রামঠাকুর কলেজের ঘটনা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? কেন এমন ঘটনা ঘটল? আর সেদিনের ঘটনা নিয়ে ছাত্রদের অধিকার রক্ষা না শিক্ষাঙ্গনের উপর সরাসরি আঘাত, কি মনে করেন? সর্বপ্রথমে দীপেন্দা, আপনাকে এবং নিউজ ভ্যানগার্ডের সকল দর্শকদের ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। মূলত আজকের যে আলোচনা চক্র রামঠাকুর কলেজ এবং তার সাথে অন্যান্য যে ডিগ্রি কলেজগুলো রয়েছে তার মধ্যে যে রাজনৈতিক কিংবা অনেক ক্ষেত্রে বলতে পারেন মানে রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়ে পরিণত হয়েছে, একটা নৈরাজ্যের পরিস্থিতি কায়েম করবার যে চেষ্টা, তার মধ্যে যেমন ভিতর থেকে যারা কলেজ ইউনিয়নগুলো চালনা করছে তাদের যেমন একটা হাত রয়েছে, তেমনি বাইরের লোকেদের প্রভাব আমরা বারংবার লক্ষ্য করতে পারছি। রামঠাকুর কলেজের মধ্যে সেদিন যে ঘটনা হলো সেটাকে সুস্থ মনোভাবাপন্ন যারা রয়েছে, যারা শিক্ষাকে ভালোবাসে, যারা ছাত্রদের স্বার্থে চিন্তাভাবনা করেন, তাদের মধ্যে কোনো অংশের মানুষই সেই ঘটনাকে কোনোভাবে মেনে নিতে পারে না। একটা কলেজের মধ্যে ভর্তি সংক্রান্ত কেলেঙ্কারি বলবো, কারণ যে ফি কার্ডগুলো নিয়ে সেই সহকারী অধ্যাপক মহাশয় অভিজিৎ বাবু সেই ফি কার্ডগুলো বিনা অনুমতিতে নিয়ে গেলেন, পরবর্তী সময় দেখা গেল যে তার মধ্যে অধিকাংশ ফি কার্ড উনি কলেজ কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে পারলেন না। আর এ নিয়ে ছাত্রছাত্রীদের যে চরম ভোগান্তি, মেরিট লিস্টে যাদের নাম ছিল তাদেরকে সে না ডেকে ভর্তির জন্য মেরিট লিস্টে না থাকা ছাত্রছাত্রীদের যে ডেকে একটা যে কেলেঙ্কারির অধ্যায় রচিত হয়েছে রামঠাকুর কলেজে, তার মধ্য দিয়ে তার পরবর্তীতে অভিজিৎ বাবুর উপর ঠিক আছে তদন্তের আওতায় উনি আছেন, তদন্তের ফল কি বেরোবে তা না হয় তদন্তের উপর ছেড়ে দেওয়া ভালো, কিন্তু এই যে যুব মোর্চা, সেখানে এবিভিপির ছাত্র নেতৃত্ব আমার সাথে আছেন, এবিভিপির রাজ্য সম্পাদক রয়েছেন, সেখানে যদি এবিভিপির পক্ষ থেকে কিছু বলা হতো ছাত্রদের স্বার্থে তাহলে না হয় সেটা শোনা যেত। একটা যুব সংগঠনের ছেলেমেয়েরা আর সামাজিক দুষ্কৃতীরা তাদের সাথে মিলে কলেজের মধ্যে এমন একটা পরিস্থিতি কায়েম করলো যে সেখানে অধ্যক্ষকে বাধ্য হয়ে
আমতলী থানায় ফোন করে পুলিশ ডাকতে হচ্ছে। এই কি আমরা কোন জায়গায় বসবাস করছি? জঙ্গল রাজত্বের কথা বলা হতো, এ তো সেই বিহারের সেই তথাকথিত জঙ্গল রাজত্বকে ছাপিয়ে যাওয়ার মতো কাণ্ডকীর্তি। শুধু তাদের বহিরাগত যে প্রভাবের কথা বলছেন, সেই বহিরাগত প্রভাব কি শুধুমাত্র রাম ঠাকুর কলেজে রয়েছে? কৈলাসহরের রামকৃষ্ণ কলেজ বলুন, ধর্মনগরের জেনারেল ডিগ্রি কলেজ বলুন, কৈলাসহরে তারা কি করেছে? কৈলাসহরে কলেজের নামে তারা ফি কার্ড ছাপিয়ে মেয়েদের, যেখানে অবৈতনিক শিক্ষার কথা আমরা বলছিলাম, সেখানে তাদের থেকে শত শত টাকা আদায়ের মতো ঘটনা এবিভিপির সেখানের কার্যকর্তারা, কর্মকর্তারা করেছে। ওকে, আমি 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 ডক্টর সৌরভ, আমি আসবো আপনার কাছে। আপনি অনেকগুলো অভিযোগ করছেন একসঙ্গে, কিন্তু আমরা একটু রাম ঠাকুর কলেজে সেদিন এই ঘটনা বা এই নিউজ ভ্যানগার্ডও অবশ্যই দেখিয়েছে, এবং অনেকেই রাজ্যের সচেতন মহল, শিক্ষা মহল, সচেতন মহল এবং শিক্ষক মহল সবাই, কিন্তু ছাত্র সমাজ সবাই দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক কি হয়েছিল সেদিন রাম ঠাকুর কলেজে এবং কি পরিপ্রেক্ষিতে হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন, এবং তার জন্য আমাদের আজকের এই বিশেষ আলোচনার আয়োজন। আমরা একটু অবশ্যই যাব গৌরব বাবুর কাছে। গৌরব বাবু, সেদিন যে ঘটনাটা হয়েছিল সেখানে আপনাদের কি প্রতিক্রিয়া? এমন ঘটনা কেন ঘটলো? আপনারা কি মনে করেন, কি পরিপ্রেক্ষিতে ঘটনাটা হয়েছে? এখন দাদা, প্রথমত অসংখ্য ধন্যবাদ আজকের এই সন্ধ্যায় যে বিশেষ বিষয় নিয়ে আমরা চর্চা করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার মধ্যে এইসব বিষয়গুলি বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, পরবর্তী সময় এটার উপরে কোনো অ্যাকশন নেই। ঠিক আছে, এটা একটা বিষয়। প্রথমত এই বিষয় নিয়ে চর্চা করার জন্য আমার দুজনকেই এখানে ডাকার জন্য ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমরা এগোচ্ছি, আরটিসি রাম ঠাকুর কলেজে এডমিশনের যাই একটা সমস্যা ছিল সেটাকে কেন্দ্র করে যারাই বহিরাগতরা, সেখানে কলেজ স্টুডেন্টরা, আমরা বিদ্যার্থী পরিষদে কোনো কার্যকর্তা ছিল না। দ্বিতীয়ত সেখানে কলেজ স্টুডেন্টই কোনো মানে কলেজ ইউনিফর্মে কোনো স্টুডেন্ট ছিল না। তো আমরা যদি সেখানে দেখতে পাই সবাই 100% আউটসাইডার, তো সেখানে সিভিল ড্রেসে ছিল। তো সেখানে একটা দিক ভালো বিষয় যাই কলেজে ঘটেছে, মানে সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন মিডিয়ার দাদাদের মাধ্যমে যে বিষয়টা আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে শুনতে পেয়েছি। যদি দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 1949 থেকে যখন আমাদের সংগঠন পথ চলা শুরু করে, তখন থেকেই আমাদের সংগঠনে একটি মাত্র সংগঠন এই রাষ্ট্রে, এই ভারতবর্ষে, যে সংগঠনে একজন টিচার, একজন প্রফেসর, আমাদের নগর স্তরের হোক বা জেলা স্তরের হোক, সেটা বিভাগ স্তরের হোক, প্রান্ত স্তরের হোক বা রাষ্ট্রীয় স্তরের হোক, সেখানে একজন আমাদের যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদটি থাকে বিদ্যার্থী পরিষদে, সেখানে আমরা একজন প্রফেসর বা টিচারকে নিয়োগ করি। কারণ দেখুন, শিক্ষা ব্যবস্থা মূল আধারই হচ্ছে শিক্ষকরা। ওরা যদি একটা ছাত্র সংগঠনের পার্ট না হয়, অবভিয়াসলি আমরা সেখানে মার্গদর্শনের একটা অভাব পাবো। তো স্বাভাবিক অর্থে ওরা, মানে বিদ্যার্থী পরিষদে যেরকম একটা ছাত্রছাত্রীদের ভূমিকা আছে, তো শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিদ্যার্থী পরিষদের আপনি আদর্শের কথা বলছেন, কিন্তু রাম ঠাকুর কলেজে কি হয়েছিল সেটা জানা প্রয়োজন। ম্যাডামের বক্তব্যে যা উঠে আসলো, সেখানে অবভিয়াসলি আমরা বিদ্যার্থী পরিষদ যদি সত্যি সেই এরকম ঘটনা হয়ে থাকে, সেটার বিরুদ্ধে কলেজ যা অ্যাকশন নেবে সেটাকে আমরা সমর্থন করি। কারণ এরকম যে ম্যাডামের যা বললো সেটি বিদ্যার্থী পরিষদ অবভিয়াসলি আমরা সাপোর্ট করি না, বা এটা একটা মানে শিক্ষিত মানে যারা যুবকরা আছে বা যারা সমাজ আছে, এটা কোনোদিন এটা করবেন না। তাহলে গৌরব, আপনি বলছেন যে সেই দিন যখন ঘটনা হয় তখন বিদ্যার্থী পরিষদ সেখানে প্রেজেন্ট ছিল না, মানে বিদ্যার্থী পরিষদের কোনো ছাত্ররা সেখানে প্রেজেন্ট ছিল না, বা এবিভিপির কোনো কর্মকর্তা সেখানে ছিল না, সেদিন কলেজে ছিল না, অ্যাবসেন্ট ছিল সবাই। হ্যাঁ, তারপর যখন ঘটনাটা শুরু হলো, তারপর আমার ব্যক্তিগতভাবে সেখানে কার্যকর্তারা যায়, সেখানে ভিজিট করে। আমার ব্যক্তিগতভাবে সেই কলেজে যারা অধ্যাপকরা ছিলেন তাদের সাথে আমার কথা হয়, এবং দেখুন ওরাও বিষয়টা নিয়ে অনেক সচেতন আছে। দেন কলেজের মধ্যে এইসব অ্যাটলিস্ট কোন একটা বিষয় থাকতে পারে, একটা সমস্যা। অবভিয়াসলি ওরা যে সমস্যাটার কথা বললো, এডমিশন ওই এলাকার প্রায় 400%, মানে 400 অধিক স্টুডেন্ট এডমিশন পায়নি। তো অবভিয়াসলি এটা একটা বিষয়, এটা নিয়ে কনসার্ন অথরিটির কাছে আওয়াজটা তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে যে মুভমেন্টটা আমরা সেদিন দেখতে পাই, সেটা হয়তো একটা সাধুবাদ একটা জিনিস ছিল না, অন্যরকম ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যেত যদি ওরা চাইতো। তো এটাই আমরা তো সাপোর্ট করছি না, কিন্তু হ্যাঁ, একটা দিক যেন সাংবাদিকের দাদাদের মাধ্যমে আমরা এটা জানি কি হয়েছে, বা কলেজের অথরিটিও এটার এগেনস্টে, মানে একটু যাই হয়েছে সেখানে, তো ক্যামেরা আছে, সবাই সামনে আসবে যে বিষয়টি,
তো একবার এটি নিয়ে চর্চা হোক। অবশ্যই অবশ্যই এখানে আমি যাব ডক্টর সৌরভের কাছে। ডক্টর সৌরভ, আমি এখানে গৌরববাবু যেটা বলছিলেন সেই বিষয়টা নিয়েই কথা বলতে চাইবো। সেখানের ম্যাডাম যখন পুলিশ ডাকলেন, পরবর্তী সময়ে যখন সাংবাদিকরা ওনার মুখোমুখি হলেন, তখন কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন যে সেখানে থার্ড ইয়ারে পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল, সেই যে মবটা গেছিল সেই মবটার মধ্যে থার্ড ইয়ারের ছাত্রছাত্রী, সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের তারা লক্ষ্য করতে পেরেছেন। আপনি শিক্ষকদের সংগঠনে রাখবার কথা বলছেন, সেটা আপনাদের সংগঠনের আন্তরিক ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইব না, কিন্তু শিক্ষকদের প্রতি এই আপনাদের সম্মান যে একজন শিক্ষিকা ভয়ে পালিয়ে অধ্যক্ষার রুমে ছুটে আসছেন, রুমের দরজার মধ্যে অজস্র গালিগালাজ করা হচ্ছে, লাথি মারার ঘটনা ঘটছে, আর আপনারা আপনাদের পরিচালিত স্টুডেন্টস কাউন্সিল একবার সেই ঘটনার নিন্দা জানাচ্ছে না। আর যে যুব মোর্চার আপনাদের কর্মকর্তারা গেছিল সেখানে, তারা কোন মতাদর্শে বিশ্বাসী? আপনারা এক থেকে বলছেন যে আপনারা শিক্ষকদের সম্মান জানাচ্ছেন, অপরদিকে আপনাদের মতাদর্শে বিশ্বাসী আপনাদের যুব সংগঠন, যুব মোর্চার আপনাদের কর্মকর্তা কার্যকর্তারা গিয়ে রামঠাকুর কলেজের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি কায়েম করছে। তা সত্ত্বে আপনাদের মানে বিন্দু মাত্র কাণ্ডজ্ঞান নেই, বিন্দুমাত্র সৌজন্যতা বোধ নেই যে সেখানে ঘটনাটা যাই ঘটেছে তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স ডেকে অন্তত নিন্দাটাই জানাতেন, সেখানে সহানুভূতি সহমর্মিতা জানাতেন যারা আমি এখানে সামান্য একটা কথা বলতে চাই। এবিপি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি দেওয়া হয়েছে? এবিপি তরফ থেকে সেখানে আমরা যখন ঘটনাটি ঘটেছে তখনই আমরা ম্যাডামের সাথেও কথা বলি যে বিষয়টা কি, তো ওরা বললো ওরা একটা ডিমান্ড নিয়ে আসলো। সেটার থেকে যাওয়ার আগে আমি দাদার একটা কথাকে বলবো, দাদা অনেক ভালোভাবে প্রেজেন্ট করেছে ওনার কথাটাকে, কিন্তু বেসিক্যালি বাংলা ভাষা যদি বলতে চাই যে এলিগেশনটা উনি এবিপির উপর লাগিয়েছেন, কিছু এই এলিগেশনের ভিত্তি সত্যি কোনো ভিত্তি নেই। কারণ আমরা কিছুদিন আগে যখন ধর্মনগর কলেজে একটা বড় আন্দোলন, প্রায় 2 দিন সেই আন্দোলন চলে, সেই আন্দোলনের কারণ কি? সেই আন্দোলনের কারণ ছিল কলেজের মধ্যে বহিরাগতরা। সেই বহিরাগতরা কারা? আপনার পেজ থেকে আপলোড হয়েছে। তো সেটা নিয়ে আমরা বিন্দুমাত্র দ্বিধা করি না যারা কলেজের মধ্যে মানে এরকম পরিবেশ বানাবে। আর দাদা যেই ফেডারেশন থেকে বিলং করে, সেই ফেডারেশনের দীর্ঘ 55 বছরের কুকীর্তি আমার এখানে কিছু ডাটা আছে, আমি পরে এটি মানে তুলে ধরবো। ওরা কিরকম ভাবে একটা কলেজ ক্যাম্পাসে অরাজকতা, শিক্ষকদের প্রতি, শিক্ষকের উপরে হামলা বা ছাত্রছাত্রীদের প্রতি যে রেগুলার, আমি এখানে একটা প্রেসের একটা আমি জিনিস তুলে তুলতে চাই। এটা 2017 ডিসেম্বরের 29 তারিখ ওমেন্স কলেজে ঘটে যাওয়া একটা মানে রেড টেরর যেটা আমি বলবো, যেন সেখানে 2 জন ছাত্রছাত্রী যারা এসএফআই মেম্বার হবে না, তারা যখন এক্সাম দিতে আসে তাদের চুলে ধরে বেধড়ক মারধর করে সেই কলেজের সিনিয়ররা যারা এসএফআই এর মেম্বার। তো সেখানে ত্রিপুরা ইনফো এর একটা পেপার কাট, এখানে লেখা আছে, however nothing is unbelievable in this incident as SFI led mass student ragging hardly any degree college student didn't face in their lives। তো ত্রিপুরা ইনফো এর নিউজটা প্রকাশ করেন, মানে কি? তারাই মানে আগে যারা আমরা দেখে এসেছি সবাই ত্রিপুরা রাজ্যে রামঠাকুর কলেজের কথা উঠছে। তো রামঠাকুর কলেজে দীর্ঘ এত বছর কোন ছাত্র সংগঠন, বিরোধীরা যারা ছিল 18 আগে কোন ছাত্র সংগঠন না, সেখানে 18 আগের কথা বলছো না। এখানে একটা জিনিস বলতে হবে, 18 আগে রামঠাকুরে কোন বিরোধী ছাত্র সংগঠনের যখন কেউ একটা ফ্লেক্স লাগাতে যেত, ওরকে বাড়ি পর্যন্ত তাড়া করা হতো আপনার সংগঠনের প্রতিনিধি দ্বারা। ঠিক আছে, আপনি এটা বলতে চাইছেন যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে কলেজ ক্যাম্পাসের মধ্যে ভালো ছিল না। এখন আমি বলছি, বিগত 7 বছরে আপনারা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় কি কাজ কারখানা করেছেন তার একটু ব্যাখ্যায় যদি যেতে চাই। ছাত্র সংগঠনের দাবি, আমরা ছাত্র সংগঠন নির্বাচনের দায়ী আমরা ডিমান্ড করছি, আমরা ডিমান্ড করছি। গৌরব সৌরভ প্লিজ, গৌরব সৌরভ প্লিজ, কাদা ছোড়াছুড়ি করলে আমরা আসল ঘটনায় যেতে পারবো না। আপনাদের শোনার জন্য আজ লক্ষ লক্ষ মানুষ বসে আছে, হয়তো দেখছে, বিশেষ করে হাজার হাজার ছাত্রছাত্রীরাও দেখছে, বোঝার চেষ্টা করছে যে কলেজের ভর্তি প্রক্রিয়ায় কি এমন সমস্যা হলো
যে বহিরাগতদের যেতে হলো কলেজে, সেটা ভালোর জন্য হোক বা মন্দের জন্য হোক সেটা পরে বিচার হবে। কিন্তু এখন হচ্ছে যে যেখানে ভর্তি প্রক্রিয়া অনলাইনে, সেখানে বাইরের নেতা বা সংগঠনের ভূমিকা কেন প্রয়োজন হয়? কলেজের অধ্যক্ষ পুলিশ ডাকতে বাধ্য হলেন, তাহলে কি ঘটনা নিছক ছাত্র সহায়তা ছিল নাকি প্রভাব খাটানো? এটা একটা বিরাট বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। আমি সৌরভের কাছে আসবো। সৌরভ, অনলাইন যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া এমন কি ঘাটতি হয়েছে, আপনারা কি জানতে পেরেছেন এমন কি ঘাটতি হয়েছে যার জন্য আশেপাশের এলাকায় বলা হচ্ছে যে প্রায় 400 ছেলে মেয়ে এখনো ভর্তি হতে পারেনি, পড়ুয়ারা ভর্তি হতে পারেনি? এটা একটা উদ্বেগজনক ব্যাপার। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ভর্তি প্রক্রিয়া অনেকটা চলে গেছে, জুন জুলাই 2 মাস ধরে প্রায় ভর্তি প্রক্রিয়া চলছে, কেন হতে পারলো না? কোন জায়গায় সমস্যা ছিল, কি হচ্ছিল সমস্যাটা? দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে ঘটনা ঘটে গেল সেটাকে যদি আপনি দুটা জিনিসে ভাগ করতে চান তাহলে আমি বলবো যে সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেটা ছাত্র স্বার্থে কতটা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাদের যে অঙ্গি ভঙ্গি কার্যকলাপ, তাতে তো মনে হচ্ছিল না যে তারা ছাত্রদের স্বার্থে সেখানে গেছিলেন। সেখানে মূলত ব্যাপারটা প্রভাব বিস্তার করবার, নিজের প্রভাব দেখাবার ব্যাপার। সেই জায়গায় ছাত্র ভর্তি নিয়ে আমরা, ছাত্র ভর্তি না, সমস্ত সময়ই আমরা বলছি যে এই দেশের মধ্যে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে। আচ্ছা, ডিজিটাল ডিভাইডটা তৈরি হচ্ছে সবার জন্য। অনলাইন প্রসিজিয়ারে ভর্তির যখন আপনারা কথা বলছেন তখন দেখতে হবে যে এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যে কতজনের কাছে সেই অনলাইন ফর্ম ফিল আপ করা কিংবা কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে সেই ফর্ম ফিল আপ করাটার সুযোগটা রয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে একটা ডিজিটাল ডিভাইডের কাজ, মানে একটা কথা এখানে উঠে আসছে। সেই জায়গায় অফলাইনের সাথে সাথে একটা অনলাইন ভর্তি প্রক্রিয়া অবশ্যই রাখা দরকার। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শুধু অনলাইনের ভরসায় ছেড়ে দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে ভর্তি নিয়ে যথেষ্ট জল ঘোলার মতো ঘটনা ঘটেছে। বিগত বছরগুলোর মধ্যে আমরা বর্তমান যিনি কৃষিমন্ত্রী, আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, উনার কার্যকালে আমরা দেখেছি ধর্মনগরের ছেলেকে সাবরুমে পাঠাতে, আগরতলার ছেলে মেয়েকে এখান থেকে কলেজে পড়তে সাবরুম, ধর্মনগর, বিলোনিয়ায় যেতে হয়েছে। তো এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি। এবং তাদের আমলে এই বর্তমান যে জোট সরকার প্রশাসনে রয়েছে, তাদের আমলে যে ভর্তি প্রক্রিয়াটা সুষ্ঠু হচ্ছে না তার তো প্রমাণ এই যে অভিজিৎ বাবুরা রেখে গেছেন। সেদিন কি হয়েছিল, ফি কার্ড উনি নিয়েছেন, ফি কার্ডের মধ্যে আর ভর্তি প্রক্রিয়াটা যদি ওনারা পুরাটাই মেরিটের বেসিসে করতে চান তাহলে একটা মেরিট লিস্ট বেরোচ্ছে, সেই মেরিট লিস্টটাকে ভিত্তি করে আপনারা ভর্তি করুন, ছেলে মেয়েদেরকে ডাকুন, যারা ভর্তি হতে চাইছে, যারা অ্যাপ্লিকেশন করছে, মেরিট দেখে তাদের ভর্তি করান। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মেরিট লিস্টে নাম নেই, কিন্তু রাজনৈতিক প্রভাব কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গরা তাদের পেছন থেকে শক্তি, সহায়তা, সহযোগিতা করে যাচ্ছেন তাদের জোর করে ভর্তি করাবার। আর যারা যোগ্য তাদেরকে না ভর্তি হতে দেওয়ার যে একটা ফন্দি তারা আটছেন এই অভিজিৎ বাবুদের সাথে মিলে, সেটাকে কোনো ভাষায় নিন্দা করবার মতো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে বেআইনি ভাবে ছাত্রছাত্রীদের ভর্তি করানো হচ্ছে, যদিও বা সেখানে অনলাইন প্রসেস রয়েছে এবং মেরিটের ভিত্তিতে সেই প্রসেসে করা উচিত এবং সেটা উচ্চশিক্ষা দপ্তর দেখা উচিত যে কিভাবে। কি বক্তব্য আপনার? দাদা, আমি বিষয়ে আসার আগে আমি আরেকটা পেপার কার্ড তুলে ধরতে চাই, 1 মিনিট। কেরালার ঘটনা, 2 জুলাই 2024, কলেজ প্রিন্সিপাল এন্ড টিচার allegedly manhandled, threatened by SFI activist। আমি বিষয়ে আসছি আমি। তো যেটা নিয়ে কথা হচ্ছে যে অনলাইনে একটা ফর্ম ফিল আপের বিষয়টা, তার মধ্যেও কিছু আমরা দেখতে পাই যখন আরটিসির ঘটনাটা সামনে আসে। দেখুন, একটা যখন আমি আজকের থেকে 10 বছর আগে সিট ক্যাপাসিটি কিছু বেড়েছে আমরা জানি। আজকে আমরা দেখতে পারলাম 33,000-এর মতন ক্যাপাসিটি আছে ত্রিপুরা রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজে। হ্যাঁ, সেটাই আমি একটু কোট করছি। তো আমরা দেখতে পাই সেখানে 23,000-এর মতো স্টুডেন্টরা এডমিশন নিয়েছে। সেখানে আরটিসি কলেজের বিষয়টা ছিল অবভিয়াসলি একটা লোকাল স্টুডেন্টের একটা ডিমান্ড, এটা ঠিক আছে, যেভাবে এটা তুলে ধরা হয়েছে এটা অন্যরকম ভাবে তুলে যেতে পারতো, সেটাকে আমরা অবভিয়াসলি সাপোর্ট করি না। কিন্তু সেখানে যদি 400 জন স্টুডেন্ট এডমিশন না নিতে পারে, তো অবভিয়াসলি দেখুন মেইন যে আমাদের পোর্টালটা সামার্ট পোর্টাল, এটা কাজ কি, যখন সবাই অবভিয়াসলি মেরিট ওয়াইজ আসে, তো মেরিট ওয়াইজ আসলে মেরিট ওয়াইজে কিন্তু এডমিশনটা হয়। এই সামার্ট পোর্টালে একটাই কিন্তু খুবই, এখানে সাইড দিয়ে কেউ আর আলাদাভাবে এডমিশন করানো
সেম প্রসেসিং এ তো অফলাইনে তো আগে দেখতে আমরা যখন খাতা কলমে কিভাবে এডমিশন হয়ে এসেছে, নিজের মন মর্জি মতো নিজের দলের লোকটাকে আমি এডমিশন দিয়ে দিলাম, বাকিরা এডমিশন নিতে পারলো না। এখন তো এত ট্রান্সপারেন্সি স্মার্ট পোর্টালের মাধ্যমে যদি আমরা ডাইরেক্টর থেকে বা ডিপার্টমেন্ট থেকে একটা কিছু কেউকে আলাদাভাবে স্মার্ট পোর্টাল থেকে হেল্প করতে পারবে না, তো এটা তো অনেক ভালো দিক না। আরেকটা বিষয় ওনারাই বলে, আমরাও বলছি, একাডেমিক ক্যালেন্ডার টাইমলি মেনটেন করা কেন হয় না, এটা মেন অফ দ্য রিজন। আগামী বছরের কথা তুলে ধরি, আমরা দেখতে পাই এডমিশন প্রসেস মিনিমাম 3 থেকে 4 মাস পর্যন্ত গেছে। তারপরে আবার আছে গত বছর, তারপরে আবার আছে বছর বাজাও এক্সাম, ওইটা তো পুরো অফলাইনে খাতা দিয়ে করতে হয়। অবভিয়াসলি ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে একটা প্রেশার আছে, 3 মাস 4 মাসের ভিতরে আমাদের সেমিস্টার এক্সাম, তখন যদি আমার এত সময় লাগে এডমিশনে, অবভিয়াসলি আমার স্মার্ট পোর্টালে হেল্প নিতে হবে। ঠিক আছে, আমরা সেখানে নিচ্ছি, কিন্তু তবুও যে এলিগেশনটি উঠে আসছে আরটিসিতে, সেখানে আলাদাভাবে কেউ ফ্রি কার্ড নিয়ে কিছু একটা হয়েছে, শুধুমাত্র আরটিসিটি না, প্রত্যেকটা জেনারেল ডিগ্রি কলেজে সেটা হচ্ছে। আমি কট করছি, যদি এরকম বিষয় থাকে না, যদি দেখুন কোর্ট আছে, প্রমাণ আছে, যদি প্রমাণ নিয়ে আমরা সঠিক দরজায় যাই, তো আমরা দেখতে পেয়েছেন যে টিচার আছে এডমিশন কোঅর্ডিনেটর, উনি নিজের থেকেই তো এই কীর্তিটা করেছেন না, ওনার উপর অ্যাকশন হয়েছে। এই অ্যাকশন গুলি কিন্তু আমরা, বা এই ডিমান্ড গুলি যেটা উঠছে না, আরটিসি কলেজে 400 জন কে এই লোকাল ওদেরকে এডমিশন করানো, এটা কিন্তু 18 আগে কেন এই বিষয়টা উঠলো না? কেন তখন কি স্টুডেন্টরা সব কি আরটিসিতেই পড়তো না, সব মানে বাইরে যেত? তখনও তো স্টুডেন্ট ছিল, তখন তো ভর্তি হয়ে যেত। এখন কেন ওরাই, আমি ডাইরেক্টলি বলছি, এখন যারা করেছে, যারা বলেছে ওরা যুব মোর্চা, ঠিক আছে না, তো যুব মোর্চা ওরা সরকার থাকে, তো ওরা কি ডাইরেক্টলি এডমিশন করাতে পারে না? ওরা যদি আপনার মতন এরকম স্ক্যাম করতো, ডাইরেক্টলি করে নিত না? সেই বিধানসভা 3টার মধ্যে একটা বিধানসভা সিএমএ বিধানসভা, তো উনি ডাইরেক্ট করলে কি উনি এডমিশন, মানে আমি বলছি, ঠিক আছে। এখানে দুটো পার্ট হয়েছে, দুটো পার্ট হয়েছে। একটা পার্ট হয়েছে যে এখানে বলা হচ্ছে যে যাদের রেজিস্ট্রেশন হয়নি, মেরিট লিস্টে যাদের নাম নেই, তাদের হাতে ফেসবুক চলে গেছে। আরেকটা পার্টে হয়েছে সেদিন কলেজে যে বহিরাগতদের আগমন হয়েছে, এবং যার জন্য ওখানে কিছু একটা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে প্রিন্সিপাল ইনচার্জ উনি থানায় ফোন করে পুলিশ ডাকিয়েছেন। দুটো ঘটনা আলাদা ঘটনা, এবং ওনারা কেন প্রবেশ করেছিলেন ওনারা পরে বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যে এলাকার 400 ছাত্রছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারেনি, তার জন্য উদ্বিগ্ন তাদের প্যারেন্টসরা, তাদের গার্জিয়ানরা ওনাদের ফোন করছিলেন জননেতা হিসেবে, এবং তার জন্য ওনারা এসেছিলেন কলেজে কথা বলার জন্য। এখন প্রশ্ন এখানে এটা কায়দা হতে পারে, প্রশ্ন এখানে দুটো। এখন সেটা কি হয়েছে সেটা নিশ্চয়ই বিচারাধীন ব্যাপার, কিন্তু প্রশ্ন এখানে দুটো। আমি সৌরভ আপনার কাছে আসবো পরে, গৌরবের কাছে আসছি। গৌরব, এই যে যেটা হয়েছে যে মেরিট লিস্টে যদি অন্যান্য কলেজে যদি মেরিট লিস্টের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলে, তাহলে সেটা যদি অনলাইন প্রসেসে চলে এবং সেখানে যদি কোনো ধরনের ডুপ্লিকেসি করার জায়গা না থাকে, তাহলে রামঠাকুর কলেজে হয়েছিল কি? দেখুন, আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু স্মার্ট পোর্টালের ব্যাপারে জানি, ডাইরেক্টরেট থেকে অটোমেটিকলি স্মার্ট পোর্টালের মাধ্যমে একটা লিস্ট একটা জেনারেট হয়। তো সেখানে আমরা দেখতে পাবো না যে কোন ছেলেটা ও নিয়ার বাই কলেজ কোনটা, ও প্রেফারেন্স যেটা সিলেক্ট করে সাবজেক্ট ওয়াইজ। প্রত্যেকটা রামঠাকুর কলেজে তো এখন 2000 স্টুডেন্ট ভর্তি হলো, 1500 তো পলিটিক্যাল সায়েন্সে হবে না, 4টে কলেজ সিলেক্ট করতে পারে। হ্যাঁ, এবার 8টা সাবজেক্টের 8টা প্রেফারেন্স ওরা সিলেক্ট করার অপশন পেয়েছিল প্রথম যে রেজিস্ট্রেশন হয়েছিল। তো তারপরে দেখতে আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, আমি ডাইরেক্টরের স্যারের সাথে গিয়ে সাক্ষাৎ করি যে অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশনই করতে পারেনি। তারপরে আবার ওর পোর্টাল খুলে, তারপরে আবার অনেক স্টুডেন্ট প্রায় 4000-এর মতন আবার ওরা ফর্ম ফিল আপ করে মেরিট লিস্ট বের হয়, তারপরে আবার এডমিশন হয়। তো এই যে মেরিট লিস্টের ব্যাপারটা পুরোপুরি স্মার্ট পোর্টাল থেকে আসছে। যদি এরকম কিছু ধরা যেতে পারে, দেখুন প্রত্যেকটা জিনিসে কিছু একটা লুপহোল থাকে, স্মার্ট পোর্টালের কাজ মেরিট লিস্ট বের করে দেওয়া। এডমিশনে যেটা হয়, মনে করেন স্পট রাউন্ডে যে এডমিশনটা হয়েছে সেটা তো কলেজ কর্তৃপক্ষ করেছে, এডমিশন কোঅর্ডিনেটরের কাজ সেখানে স্বচ্ছতা প্রমাণ করা ওনার, ঠিক আছে না? উনি সেই মেরিট লিস্ট ফলো করেছেন কিনা সেটা নিয়ে একটা সংশয় প্রকাশ হচ্ছে। যদি এরকম বিষয় থাকে, তো দাদা যেটা বললো, অবভিয়াসলি এরকম বিষয় যদি রামঠাকুর কলেজে আসে থাকে, ডিপার্টমেন্টের সুস্থ তদন্তের বিচার মানে করেছেন, সুস্থ তদন্ত পর্যন্ত বিষয়টাকে নিয়ে গেছেন, এটা অনেক ভালো দিক। যে এরকম জিনিস যদি থাকে, হাতের 5টা আঙ্গুল সমান না, সমাজ 18 আগে কেমন চলতো বা রাষ্ট্রবাদী বিচারধারার পরিবেশে কিরকম চলছে আমরা জানি, ঠিক আছে না? তো অন্য এক্সাম্পল দেবো না, আমি বিষয় থাকবো, কিন্তু এই বিষয়টা যেটা হয়েছে, যদি এরকম বিষয় উঠে থাকে মেরিট লিস্টের বাইরে থেকে এডমিশন, অবভিয়াসলি প্রুফ থাকলে আমরা সঠিক দরজায় যাব। আমরা বিদ্যার্থী পরিষদকে এটা বলছি যে এরকম বিষয় থাকলে আমরাও, যখন আমি কিছুদিন আগে আমরা এখানে একটা 14 জুলাই আমরা মিনিস্টার হায়ার এডুকেশনের মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, সেখানে আমরা কিছু বিষয়ের ব্যাপারে ওনার মানে সাক্ষাৎ করি। তো সেখানে এডমিশনের একটা বিষয় ছিল, আমরা অনেকেই বলি এরকম বিষয় কিছু আসছে, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে প্রতিটা কলেজের মধ্যে যারা এডমিশন কোঅর্ডিনেটর আছে তারা হয়তো কিছু কম্প্রোমাইজ
মানে করছে প্রত্যেকটা কলেজে বলছেন আপনি? গুরুতর অভিযোগ, কিন্তু প্রত্যেকটা কলেজের মধ্যে থেকে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে প্রত্যেকটা কলেজের মধ্যে যারা, আমি বলবো না মানে যেহেতু এডমিশন কোঅর্ডিনেটররাই করছেন কি কাউন্সিলে বসে থাকা দাদারা করছেন, কিংবা কলেজের বাইরে থেকে চাপের মুখে পড়ে অন্যরা করছেন, সেটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই কলেজে যারা ভর্তি হচ্ছে তাদের কাছ থেকে আমাদের ছাত্র সংগঠন বরাবর এই অভিযোগ শুনছে যে ভর্তি প্রক্রিয়ার মধ্যে গোলযোগ রয়েছে, টাকা নিয়ে ভর্তি করাবার মতো ঘটনা ঘটছে। অধিকাংশ কলেজের মধ্যে সেই ঘটনাটা তারা বগলদাবা দিতে সক্ষম হয়েছেন, রাম ঠাকুর কলেজে এটা বেরিয়ে এসছে। শুধু পার্থক্যটা এই জায়গাতে। একটু আরেকটু ইন্টারাপ্ট করতে চাইবো, এডমিশন উনি একাডেমিক ক্যালেন্ডারের কথা বললেন, এখানে আপনাদের দর্শকদের কাছে একটা কথা নিয়ে যেতে চাইবো। উনি বলছিলেন যে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে 18-র আগে কি রকম ভাবে চলছিল, 18-র পরে কি রকম ভাবে চলছে। একটা জিনিস, একটা তথ্য আমি এখানে তুলে ধরতে চাইছি। কিছুদিন আগে আমরা উচ্চশিক্ষা অধিকর্তার কাছে গেছিলাম ডেপুটেশনে মিলিত হতে, যদিও উনি সময় দেননি, পরবর্তী সময়ে আমরা ওনার সাথে দেখা করতে সক্ষম হয়েছি। এই রাজ্যের মধ্যে পড়াশোনা করা 30,000 ছেলে মেয়ে এই ঘটনায় আক্রান্ত। যে কলেজগুলোর মধ্যে 15 দিন ক্লাস হয়নি একটা সেমেস্টারের মধ্যে, সেই সেমেস্টারের পরীক্ষা নিয়ে নেওয়ার মতো ঘটনা এই 7 বছরে কিন্তু ঘটছে। তো এর নিন্দা কিন্তু আমরা কোথাও দেখিনি এবিভিপি কে করতে। এই ঘটনার বিরুদ্ধে কোথাও গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবার মতো তাদের কাছে এখন শক্তি আছে, তাদেরকে কিন্তু আমরা কোনোদিন করতে দেখিনি। একটা আপনি বলুন দীপেনদা, মানে একটা ছেলে মেয়ে একটা সেমেস্টারে এতগুলি মাস ক্লাস করাবার সুযোগ থাকে, এনএমসির না, ইউজিসির গাইডলাইন্স আছে, ইউজিসির গাইডলাইন্স মেনে থাকলে প্রায় 120 দিনের মতো ক্লাস, ফুল ডে ক্লাস করাতে হবে তাদের পরীক্ষা নেওয়ার আগে। দেখা যাচ্ছে 15 দিন ক্লাস হয়নি ঠিক করে, আর 15 দিনের মাথায় তারপরের দিন তাদেরকে বলা হচ্ছে গিয়ে পরীক্ষা দাও। তো কলেজের ভিতরে যারা পড়ছে তাদের অবস্থা এইটা, কলেজের বাইরে থেকে যারা ভিতরে ঢুকতে চাইছে তাদের অবস্থা আপনি বললেন। তো এখন মানে এখন দর্শক বন্ধুরাই নির্ণয় করুন যে আদতে মানে নৈরাজ্যের পরিস্থিতিটা কোন সময় চলছিল আর এখন কি চলছে। এখন কি এটাকে নৈরাজ্য বলবো না? না সৌরভ, এখানে আমরা জাস্ট আলোচনা আপনারা করুন, কিন্তু এই যে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছেন তাতে কিন্তু আমাদের মূল তথ্য থেকে আমরা বারবার জায়গা থেকে সরে যাচ্ছি, মূল এজেন্ডা থেকে সরে যাচ্ছি। আমরা বোঝার চেষ্টা করছি। এখানে গৌরব, আপনি বলছিলেন 14ই জুলাই আপনারা মন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করেছেন। 14ই জুলাইয়ের পর আজ 4 আগস্ট, এতদিন ধরে এখনো ভর্তি প্রক্রিয়া চলছে। তারপরে সমস্যাগুলো কি করে হলো? আপনারা বললেন ভর্তি প্রক্রিয়ায় সমস্যা কিছু চলছিল, তার জন্য আপনারা দেখা করেছেন, আরো কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তারপরে তাহলে এই বাকি 20 দিনেও কিন্তু সমস্যাগুলো মিটলো না কেন? দেখুন দাদা, এই বিষয়ে আসার আগে আমি একটা কথা বলবো। দাদা যেখান থেকে শুরু করেছিলেন ওনার কথাটা, দেখুন ধামা চাপার বিচারধারায় আমরা বিশ্বাস করি না, ধামা চাপার দেওয়া আমরা বিশ্বাস করি না। যদি এই বিষয়টি বেরিয়ে এসে থাকে না, বিদ্যার্থী পরিষদ পুরো সমর্থন করে। যারা এরকম অ্যাক্টিভিটিস করবে প্রতিটা স্কুলে, প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা কলেজের মধ্যে, প্রতিটা ইউনিভার্সিটির মধ্যে, আজকাল ইউনিভার্সিটির নামে অনেক কিছু এলিগেশন লাগছে, বেরিয়ে আসা তো ভালো না। এটি তো মানে স্বাধীনতার একটা মানে প্রমাণ, এটাই তো মানে আমরা সবাই বলি মানে ডেমোক্রেসি। ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা জেনেছেন, আপনারা জানেন, তাহলে কি আপনাদের কি প্রতিক্রিয়া? আমি কিছু বলেছেন কিনা, আপনারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? আমি সেটার অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ইউনিভার্সিটির যে বিষয়টা ছিল, অবভিয়াসলি এটা এখন মানে এলটিসি বা এমটিএস এর যে মানে নিয়োগের দুর্নীতি এরকম উঠেছে, তো ওটা ভালো, তদন্ত হচ্ছে, সেটার উপর আমরা যাব না। যেটা থেকে দাদা বললো যে কিছুদিন আগে যখন কলেজের এই বিষয়টা আমাদের কাছে এসেছে, দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আমরা দুনো দিকটা দেখতে হয়। সামনে একটা দিক দেখে স্টুডেন্টের বেনিফিটটা আমরা পিছন দিয়ে ভাববো না, রাস্তার মধ্যে ঝান্ডা নিয়ে চলে যাব, নিজের কোনো মানে আর কোনো টপিক নেই, সেটা আমি একটু চর্চা করতে চাই। আমরা অবভিয়াসলি আমরাও কাছে কল আসছেন, দাদা এত কম সময়ে আমরা কিভাবে দেবো, কিন্তু একটা জিনিস দেখতে গেলে যদি সেটা সমস্যাটা ছোট হয়, পিছনে আরো বড় সমস্যা থাকে। কি সমস্যা আমি বলছি, যখন সিইটি পিজির নোটিফিকেশন বের হয়, পুরো অল ওভার ইন্ডিয়াতে এই এক্সামটা হয়, তো যখন এই নোটিফিকেশনটা বের হয় তখন কিন্তু যেহেতু একাডেমিক ক্যালেন্ডার মেনটেন হয় না, হচ্ছে না এতদিন ধরে, এটার মধ্যে মেইন কারণ এই এডমিশন তো এইবার অনেক তাড়াতাড়ি মানে 2-3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। এর আগে তো এটাও হতো না।
4-5 মাস লাগতো এর আগের বার এমবিবি কলেজে। এই 7 বছর এটাকে ঠিক টাইমে আনা গেল না কেন? দেখুন, এটাও কি মানে এটা- 7 বছর এটা- is not এটা- enough? এটার দায় কি আমাদের নিতে না, না, হবে? এটাতে অবভিয়াসলি না। না, এই অনলাইনে প্রসেসিংটা থাকলে এটা হতে হাইটেক করা হতো না, অনলাইনে এত সমস্যা তো হয় না, ত্রিপুরা ইউনিভার্সিটিও করায়, নাম্বার অফ স্টুডেন্ট বেশি না এখানে। তো এখানে এই স্মার্ট পোর্টালে যত দিন দিন এগিয়ে যাবে এটা আরো তাড়াতাড়ি হবে। ছাত্রদের তরফ থেকে কিছু মানে ফিল আপ করা। তাহলে আপনি বলছেন সিইটি পরীক্ষার জন্য এই তাড়াহুড়া করা হয়েছে, 15 দিনে ক্লাস করিয়ে পরীক্ষা নিয়ে নেওয়া দেখুন, হয়েছে। দেখুন, না CVT র এটা জন্য। আমি এটা বলছি, এটি বলতে দিন। যখন এখানে আমরা 24 ঘন্টার মধ্যে বিদ্যার্থী পরিষদ দেখতে পাই, যখন টিডিপির মানে ত্রিপুরা ইউনিভার্সিটির যখন এখানে রুটিন প্রকাশ করে সেই 5th সেমিস্টারে সম্ভবত, তো তখন দেখতে পাই আমরা যে ওইখানে সিইটি পিজির সাথে যে এক্সাম গুলি আছে সেখানে একটা মেজর ক্ল্যাশ হচ্ছে। আচ্ছা। একটা স্টুডেন্ট যদি হায়ার এডুকেশনের কথা ভাবে যে আমি কলেজের পরে বিভিন্ন কলেজে আমি দিল্লি ইউনিভার্সিটিতে যাব, বিএচইউতে যাব, ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাব, তো অবভিয়াসলি ওই এক্সামটা বসতে হবে। যদি সে ওইখানে বসতে যায় কলেজের এক্সাম মিস হবে। সেখানে আমরা একটা মেমোরেন্ডাম তুলে ধরি কন্ট্রোল অফ এক্সামিনেশনের কাছে, তখন আমরা আশ্চর্যজনক দেখতে পাই ওরা বিষয়টা জানিই না, মানে ইয়ে পাবলিশ করার আগে। তো আমরা যখন বিষয়টা তুলে ধরি, স্টুডেন্টরা আমাদের সমর্থন করে এবং এই ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়। সেখানে একটা মূল কনসার্ন ছিল যে আমি যদি আজকে মানে তখন যে ডেটটা যেন পিছিয়েছে, তখন একটা মেজর আরেকটা ক্লেশ হয়েছে যে এই 6 সেমিস্টারের এক্সামটা, তো 6 সেমিস্টারের এক্সামটা যদি সময় মতন না হয়, সময় মতন মার্কশিট পাবে না, সময় মতন ওরা যারা উচ্চশিক্ষার মানে শিক্ষা নিতে চায়, মানে পিজি কোর্স বা এমএ করতে চায়, ওরা কিন্তু সেখানে আটকে যাবে। এডমিশন কিভাবে নেবে? ত্রিপুরার একাডেমিক ক্যালেন্ডার মেনটেন হয় না, এটা তো স্টুডেন্টরা দোষ না। তো এটা যাতে মেনটেন হয়, আর এটার জন্য মানে প্রয়াস চালিয়ে আসছেন, ঠিক আছে না, ডিপার্টমেন্ট করছে। তো সেখানে আমার একটা বিষয় যে আমরা যখন এটা দিলাম পিছিয়ে দেয়, কিন্তু এখানে দেখতে পেয়েছি অনেক কম স্টুডেন্টরা 6 সেমিস্টার এক্সামের জন্য সময় পায়। তখন আমরা আবার কথা বললাম যে এটা কি করা যায়। ওনারাও একটা মানে একটা লেটার পোস্ট অফিসের মাধ্যমে ইউজিসি কে পাঠিয়েছেন, কিন্তু এটা হয়তো ওরা ভাবতে ভুলে গেছেন যে যেটাই রুটিন পাবলিশ হয়েছে 6 সেমিস্টারের জন্য, এটা প্রপার ইউনিভার্সিটি অথরিটি আর ডিএসি কনসার্ন দুটো বডি কনসার্ন করে এটা মানে ইয়ে করেছে, ওনারা এই রুটিনটা পাবলিশ করেছে। তো আমরা তখন বললাম যে রুটিনটা পাবলিশ করেছে, অবভিয়াসলি 90 ডেজ এখানে মেক ওভার হচ্ছে না, কিভাবে ইউজিসি গাইডলাইন্স। তখন কারণ আমরা তো এই কানেকশনটা রাখি যে কি হচ্ছে না হচ্ছে, ওরা তো দেখে উপর দিয়ে কি হচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন কথা বলি, ওরা বললো যে ইউজিসির যাই গাইডলাইন্স আছে এটা কাইন্ড অফ একটা ড্রাফট বলতে পারো আমরা, ইন দ্য ভিউ অফ স্টুডেন্টের ইন্টারেস্টে যদি ইউনিভার্সিটি অথরিটি যা চায় সেখানে কম সময়ের মধ্যে আমার ক্লাস করে, কারণ যারা পাস আউট হবে 15 দিনে ক্লাস করে মিনিমাম 50 ডেজ এখানে 50 ডেজ ক্লাস হয়নি, শুনুন 15 দিন ক্লাস হয়েছে। 15 দিন ক্লাস হয়েছে। এর আগে এই সেমিস্টার এক্সাম কতটা গ্যাপ ছিল? প্রায় 7 থেকে 8 মাস গ্যাপ। তো এটা আপনি কি চান? আপনার ডাইরেক্টলি বলুন, আপনি চাচ্ছেন যে 6 সেমিস্টারের সময় দেওয়া, যারা পাস আউট উচ্চশিক্ষার মাইন্ডসেট রাখে তো ওরাও 1 বছর কি করবে? এটা তো সরকারের একটা মানে ব্যর্থতা আমি বলতে পারি যে একাডেমিক ক্যালেন্ডার মেনটেন হয় না। তো আমরা মাঝখান পথে থেকে একটা রাস্তা তো বের করতে হবে না, যারা পাস আউট হবে। তার জন্য 15 দিন একটা স্টুডেন্টকে ক্লাস করিয়ে আপনারা যদি বলেন যে ক্যাম্পাসে ওরা পরীক্ষা দিচ্ছে, অলরেডি পরীক্ষা ওরা শেষ। যেটা হয়ে গেছে সেটা সমাধান পথ আমরা খুঁজবো, এবং আগামী দিনে যেন না হয় তার জন্য আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না, কিন্তু আপনারা ছাত্র নেতৃত্ব, আপনাদের দেখে ছাত্ররা কথা বলে। এখন বাকি কিন্তু প্রশাসন বলুন বা কর্মকর্তারা বলুন, কিন্তু যারা অধিকর্তা বা বিভিন্ন কর্মকর্তা শিক্ষা দপ্তরে, ওনারা কিন্তু আপনাদেরকে শুনবেন, আপনারা জানবেন। তার জন্য কাদা ছোড়াছুড়ি নয়, সরাসরি আসুন যে এটাতে হয়েছে। আমি রামঠাকুর কলেজটা আগে শেষ করি, তারপর আপনি ইউনিভার্সিটির এই বিষয়টাতে যাব। এখানে কি করার ছিল রামঠাকুর কলেজটাতে, এখন কি করা যেতে পারে? বা রামঠাকুর কলেজ নয়, আর শুধু আরটিসি নয়, ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়ায় এখনো আজও মন্ত্রী বলেছেন, উচ্চশিক্ষা মন্ত্রী বলেছেন যে 33,000 আসন রয়েছে, কোনো চিন্তার বিষয় নেই। তাহলে 400 জন ছেলে মেয়েদের ভর্তির জন্য উদ্বিগ্ন কেন হচ্ছে? 33,000 আসন রয়েছে মন্ত্রী সাহেব বললেন। আচ্ছা, মন্ত্রী সাহেব তো কয়দিন আগে উচ্চশিক্ষা মন্ত্রী হয়েছেন। দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের রাজ্য ত্রিপুরায় প্রায় 2.5-3-4 বছর একটা উচ্চশিক্ষা মন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী ছিল না ফুল টাইম। পার্ট টাইম মন্ত্রী, যিনি 27-28টা দপ্তরের মন্ত্রী ছিলেন, ওনার দায়িত্বে এই দপ্তরগুলো ছিল। আচ্ছা, সে না হয় বাদ যাক, উনি 33,000 আসনের কথা বলছিলেন। 33,000 আসন যে বলছেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলো সরকারি জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে
তার মধ্যে কতটার মধ্যে ফুল টাইম প্রিন্সিপাল রয়েছে এই কথাটা বলুন তো দেখি। উচ্চশিক্ষা মন্ত্রীকে বলুন সেই ব্যাপারে বিবৃতিটা দিতে, উচ্চশিক্ষা মন্ত্রীকে বলুন সেই ব্যাপারে বিবৃতিটা দিতে যে এই যে 33,000 সিটের কথা বলছেন, ছাত্র অনুপাতে কলেজের মধ্যে ফ্যাকাল্টি কয়টা রয়েছে, পার্ট টাইম ফ্যাকাল্টি দিয়ে কয়টা পড়ানো হচ্ছে, কতটা কলেজের মধ্যে। সেটা শিক্ষক স্বল্পতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি জানি, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় সেটা নয়। আমরা সেই বিষয়ে অবশ্যই আপনারা আওয়াজ তুলতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়া আপনারা তো সেই জায়গাটাকে আবার গুলিয়ে ফেলছেন। সৌরভ, ডক্টর সৌরভ, আমি বলছি যে আপনি তো সেই ছেলে মেয়েদের এখন ভয় দেখাচ্ছেন যারা কলেজে ভর্তি হবে, যে বলছেন যে প্রিন্সিপাল নেই, প্রফেসর নেই, কাদের পড়াবে, কোথা থেকে ব্যাপারটা সেটা নয়। আগে ভর্তিটা তো হোক, তারপর আপনারা, এটা আলাদা বিষয়। কেন উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে যখন এখানে ভর্তি নিয়ে কথা হয়েছে উনি বলেছেন 33,000 সিট আসন রয়েছে, এখন সেখানে প্রিন্সিপাল বা শিক্ষক সেটা আলাদা বিষয়, অস্বীকার করার বিষয় নয়। আলাদা বিষয় নয় দীপেন্দা, আলাদা বিষয় নয়। একটা কলেজের মধ্যে শিক্ষক নেই, সেই কারণে সেই কলেজটার মধ্যে একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ানো যাচ্ছে না। এখানে যখন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তখন সাবজেক্ট কিন্তু একটা খুব বেশি ক্রিটিক্যাল ব্যাপার। ওকে, এই যে 400 ছেলে মেয়ে ভর্তি হতে পারেনি তাদের সাথে আমাদের সহমর্মিতা আছে। আমরা চাইছি যে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু হোক, তারা যেন অতি সত্বর তাদের পছন্দসই কলেজে ভর্তি হতে পারেন। কিন্তু যে কলেজে যে সাবজেক্টটা নিয়ে তারা ভর্তি হতে চাইছেন সেটা হয়তো আরটিসিতে আছে, সেটা কি বিশালগড় কলেজে আছে, সেটা কি সোনামুড়ার কলেজে আছে, তো এই ব্যাপারগুলো কে দেখবে? আপনি বলছিলেন যে মানে দুটো পছন্দের কলেজটা, এটা শুধু এখনই সমস্যা, এটা কি আগের সমস্যা ছিল না? আগে তো আমরা তত বড় করে এই ধরনের সমস্যার কথা শুনিনি। সমস্যার কথা কবে থেকে শোনা শুরু হয়েছে? 2019-20 আর তার পরবর্তী সময়ে কোভিড যখন শুরু হচ্ছে, কোভিড মহামারী চলাকালীন যে অনলাইন, আমি বারংবার বলছি যে একটা ডিজিটাল ডিভাইড তৈরি করার চেষ্টা হচ্ছে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থেকে বার করে দেওয়ার ষড়যন্ত্র রচনা হচ্ছে। অফলাইনে তো স্বচ্ছতা কম আছে বলে বারবার শোনা যায় এটা, যে অফলাইনে স্বচ্ছতা তাদের যে অনলাইন, তাদের যে ভর্তির প্রক্রিয়াটা অনলাইন করলেন, এই যে সমর্থ অ্যাপ না, এই সমর্থ যে কতটা অসমর্থ তার প্রমাণ কিন্তু আরটিসিতে পাওয়া গেছে। দাদা ওরা যে কলেজের রেজিস্টার আছে, এডমিশন রেজিস্টার, ওটা দিয়ে ওরা মেলার মাঠে বিল্ডিং আবার সে শুনুন, গভর্নমেন্ট ল কলেজ টিএমসি, দাদা টিএমসি স্টুডেন্ট, টিএমসি কথাই বলছি, বা এজেন্ট বললো 18-19 আগে কেন এই বিষয়টি আসেনি। 18-19 আগে আমি সত্যি কথা বলতে ত্রিপুরা রাজ্যে এই এডমিশন নিয়ে কোনো চর্চাই, মানে আমিও তো স্টুডেন্ট একজন, আমিও দেখে এসেছি কিভাবে এডমিশন হয়, ঠিক আছে না? ও শিক্ষামন্ত্রী একটা কথা বলেছিল যে আমিও চাইতাম এমবিবি বিবিএমসি তে পড়ার, ইচ্ছা ছিল আমারও, কারণ আমি সেই সংগঠনের আদর্শ মাইনে দেয়, আমি আইসিবি। তো মানে কতটুক মানে ওই মানে ডুবার জলে ওরা আছেন, ওরা হয়তো ভুলে গেছেন সেই দিনটি ওরা কিভাবে পার করে এসেছেন। ভুলে গেছে যারা ভর্তি হওয়ার জন্য এখন অপেক্ষা করছে, তারা কিন্তু আপনাদের থেকে কোনো সঠিক উত্তর পাচ্ছে না যে তারা কোন পথে হাঁটবে। তাহলে আজকে আমার টকশোটাই বিদা হয়ে যাবে। আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে কি পথে ভর্তি প্রক্রিয়ায় কোন জায়গায় আছে এই মুহূর্তে, এবং যারা এখনো ভর্তি হতে পারেনি তাদের কি করার আছে, কি করতে পারে, নাকি শুধু রাজনীতির সহায়তা ছাড়া তারা কলেজে ভর্তি হতে পারবে না, মানে এটাই কি মানে দাঁড়িয়ে যাচ্ছে? এই প্রভাব ছাড়া, রাজনীতির প্রভাব ছাড়া বা কোনো সিফারিশ ছাড়া বা অন্য কোনো, যেটা যে অভিযোগ ডক্টর সৌরভ তুলছেন যে অর্থের বিনিময় ছাড়া ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে না, এটা কি পথে ভর্তি হতে পারবে? এখান থেকে দাদা আমি একটা কথা বলবো, আজকে এডুকেশন মিনিস্টার যে কথাটি বলেন, যদি দরকার পরে পোর্টাল আবার ওপেন হবে, আচ্ছা সেখানে যদি এই যে আপনি বলেন একটু ক্লিয়ারিফাই করতে দিন, পোর্টাল আবার হবে, অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওরা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা প্রেফারেন্স চেঞ্জ করে অন্য কলেজে ট্রাই করতে পারবে। কিন্তু সেখানে যদি আমরা দেখি একটু স্টুডেন্টদেরও মেন্টালিটা প্রিপেয়ার হতে হবে যে আমি যদি সেইখানে মনে করেন আরটিসির পথেই ভাবি, সেখানে অবভিয়াসলি একটা সিটের লিমিটেশন সবখানে থাকে। আমি সেটা বললাম যে 2000 সংখ্যক স্টুডেন্টের এখানে ক্যাপাসিটি থাকে, 1500 পলিটেকনিক সিট থাকে না, তো স্টুডেন্টেরও একটু সব সাবজেক্টের প্রতি ভাবতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে কিছু সংখ্যক স্টুডেন্ট একটু ব্যাকগ্রাউন্ড একটু ওনার ভালো হয় না, হ্যাঁ ওনার মানে ফাইন্যান্সিয়াল ওরা স্ট্রং হয় না, তো ওরা বিভিন্ন দূরে গিয়ে ওরা পড়াশোনা করতে পারে না। কিন্তু সেটার এক্সাম্পল আমি অন্য কেউ থেকে শুনে আমি একটা বলছি, যদি আপনি ত্রিপুরা থেকে একটু বাইরে যান, আসামে যান বা আপনি যদি একটু মানে নর্থ ইন্ডিয়া যান, তো ওইখানে স্টুডেন্টের যদি ব্যাকগ্রাউন্ড আমার ভালো থাকে তো ওরা কিন্তু অনেক ডিস্টেন্স মানে
কভার করে ওরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আচ্ছা। তো আমার আরটিসিতে যদি পার্টিকুলারলি আমি ওই মানে সেই এরিয়ার ছেলেদের সব সাবজেক্ট যারা ওরা পড়তে চায়, স্বাভাবিক দাদা সাবজেক্ট পরেই তো ওরা ভবিষ্যতে সিকিউর করবে ওরা ফিউচার। তো সেটা একটু স্টুডেন্টও প্রিপেয়ার হতে হবে, গার্জিয়ানও একটু এটা মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা শুধুমাত্র আরটিসিতেই পড়বো। এটা মানে 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 এটা কোন লজিক্যালি হবে না। আপনি বলছেন তার সাবজেক্টের জন্য তাকে যদি এখন রবীন্দ্রনাথ কলেজে যেতে হয় বিশাল করে, তাহলে সেখানে তার যাওয়া উচিত। দেখুন এখানে সেটাই আমি বললাম, এটাও একটা কনসার্ন, কিন্তু যারা ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড জায়গায় আছে ওরা কিভাবে যাবে, কি করে যাবে, স্বাভাবিক আছে। তো সেখানে কি ভাবা উচিত সেটা দপ্তর ভাববে। আমরাও একটা দাবি থাকবে, লোকাল স্টুডেন্ট যারা এখানে এডমিশন নিতে পারেনি, যারা বিশেষ করে মেয়েরা, তো যে আমার মাননীয় মন্ত্রী এটি বললেন মেয়েরার জন্য একটা ফেসিলিটি ব্যবস্থা করবে। তো আলটিমেটলি এটা কি করা যায়, ডিপার্টমেন্টও কি করবে, লোকাল স্টুডেন্টে এসে ভর্তি করে নিয়ে নাও, তো মেরিট সিস্টেম আর কিছু থাকলো না, যেটা 18 আগে হয়ে এসেছে, মেরিট সিস্টেম নেই, ঠিক আছে না, মুখ দেখে এডমিশন দেওয়া। সৌরভবাবু এক সেকেন্ড, তাহলে আপনি যেটা বললেন গৌরববাবু, তাহলে আপনি যেটা বলছেন যদি সেই 400 ছাত্রছাত্রীকে যাদের ভর্তি করানোর জন্য বহিরাগতরা সেদিন কলেজে প্রবেশ করেছিল, তারা তাহলে সেদিন প্রবেশ করাটা তাহলে উচিত হয়নি। কারণ যদি শিক্ষার নিয়ম মেনে সবকিছু করা হয়, বা আপনি যে কথাগুলো বলছেন এগুলো নিয়মের কথা বলছেন, এবং এগুলো এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হয়, এই অ্যাডজাস্টমেন্ট গুলো করার জন্যই তাহলে তারা হয়তো অন্য কলেজে যেখানে অ্যাপ্লাই করেছেন বা যেখানে তাদের ভর্তির সুযোগ করে দেওয়া হচ্ছে সেখানে ওনারা ভর্তি হতে পারতেন। তাহলে আরটিসির জন্য এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা না হলেও বোধহয় ভালো হতো। আমি এখানে একটা কথা বলবো, দেখুন একটা ক্যাম্পাসের মধ্যে ওরাও তো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, বিদ্যার্থী পরিষদ সেটা না, ওরা অন্য পার্টির। আমরা কোন দলের সংগঠন নই, কথাটা শেষ আমরা কোন দলের সংগঠন নই। আপনারা কোন দলের সংগঠন? আপনার সিপিএম এর ডাইরেক্ট সংগঠন এসে ভাই, কে বলেছে? কে বলেছে? আপনার শুনুন, বিদ্যার্থী পরিষদের কোন ছাত্রটাকে দেখেছেন যুব মোর্চা যেতে বা বিজেপি ছাত্রকে দেখছি? আপনারা যে সন্ধ্যার সময় সকালবেলা ডিওয়াইএফআই, রাত্রেবেলা টিএসইউ বা আপনার ঠিক আছে যারা আছে আপনি দেখান বিদ্যার্থী পরিষদ কে করতে যাচ্ছে? আপনার বর্তমান যে সম্পাদক আছে উনি যাচ্ছে, আমি একটু আপডেট নিয়ে দিই। কে যাচ্ছে? আমি বর্তমান যে সম্পাদক আছে সবাই একই, আমি আর শুধু উল্টাপাল্টা মন্তব্য করি। আমি এখান থেকে একটা কথা বলছি, বিদ্যার্থী পরিষদের কোন যদি একটা কার্যকর্তা আপনি দেখেন যে সেই কোন রাজনৈতিক পার্টির সাথে উঠা বসা করে, ঠিক আছে না, ওরাও একটা পার্সোনাল লাইফ আছে, আমরা ওরা বিচারধারার মতো আমরা চলি না। আর যদি চলতাম আমি এখানে বলতাম না যে হ্যাঁ সেটা যেই দাবি নিয়ে ওরা গেছেন, আমি জানি না ওরা মানে যুব মোর্চা শিক্ষা প্রতিষ্ঠানে ওরা কি কাজ, ঠিক আছে ওরা গেছেন, আমি এটাও জানি 10 দিন আগে ওরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছিল, মেমোরেন্ডাম প্রিন্সিপাল ম্যাডাম ডাইরেক্টর স্যারকে ফরওয়ার্ড করে, তো ওরা দাবি ওরা রাখার জন্য গেছিল। সুষ্ঠুভাবে যদি জিনিসটা হতো, জিনিসটা আজকে এই পর্যায়ে আসতো না। সেখানে কি হয়েছে ম্যাম, আমার সম্মানীয় ম্যাডাম একজন একটা এলিগেশন লাগিয়েছে, এটা তদন্ত আমরাও চাই, কারণ আমরাও চাই না শিক্ষা প্রতিষ্ঠান এরকম কোন রকম ভাবে এরকম পরিস্থিতি তৈরি হোক 18 আগের মতন, ঠিক আছে না। আমরা চাইছি ওরা ডিমান্ডটা একটা মানে লজিক্যালি হতে পারে, কিন্তু এটা সঠিক পদ্ধতিতে ওরা করেন, এটা তো আমরা মানছি। আপনারা আপনি তো হাস্যকর আপনি অনলাইন সার্চ করুন। গৌরব সৌরভ ঠিক আছে, দুজনকে অনুরোধ করছি আর কাদা ছোড়াছুড়ির জায়গা নেই। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, জাস্ট 1 মিনিট সময় দেবো। অনেকেই বলছেন যে বর্তমানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ছাত্র সংগঠনের কোনো ভূমিকা নেই, আপনারা শুধু ছাত্র সংগঠন চালিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, কি বলবেন, কি মতামত? দেখুন আমি এখানে বলছি বিদ্যার্থী পরিষদের মতন রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের মতন না। আমরা ছাত্রদের জ্ঞান চরিত্র একতা ওরার এই মানে শিখানোর মাধ্যমে আমরা বলি যে সমাজ পরিবর্তন দরকার, ঠিক আছে না। তো অবভিয়াসলি এটা আমরা গুরু দায়িত্ব যে বর্তমান যা সমস্যা আছে সেটির মানে একটা অ্যাড্রেস করা। তো আমরা দেখুন এই মেমোরেন্ডামটা আমরা সাবমিট করেছিলাম এই জুলাইয়ের আপনার 14 জুলাই এডুকেশন মিনিস্টারের কাছে। সেখানে আমরা 3টা বিষয় মেইন তুলে ধরি। অলরেডি এটা পত্রপত্রিকা এসেছে যে এনইপি ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে ত্রিপুরা রাজ্যে এতদিন হচ্ছিল না, সেখানে একটা নোডাল অফিসারের একদম গুরুত্বপূর্ণ ভূমিকা, সেখানে উনি এটা করতে পারেননি। তার পাশাপাশি যে রিসার্চের নিয়ে যে ইনভেস্ট মানে যে ফান্ডটা আসা দরকার সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না। তার পাশাপাশি আপনার যদি মানে প্রফেসর নিয়োগ যেটা মানে 201 জনের এটাও এখনো পেন্ডিং, আমাদের আশ্বাসন দিয়ে রেখেছেন যে ডিসেম্বরের আগে এটা ফুললি এটা আমরা
তার পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরার মধ্যে কলেজের জন্য অনেক দরকার, এটা উচ্চ শিক্ষা। ওকে ওকে, অবকাঠামো উন্নয়ন বা পরিকাঠামোর উন্নয়ন আপনারা চাইছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কিন্তু আমার প্রশ্ন জবাব কিন্তু আপনি দিলেন না এই মুহূর্তে। আপনি বললেন সেটি যে দাবিগুলো আপনারা রেখেছেন, এই দাবি তো সব ছাত্র সংগঠন এই ধরনের যখন তারা দায়িত্বে থাকে তখন রাখেন। সৌরভ, আপনার কি মতামত? যে অনেকেই বলছেন যে ছাত্র সংগঠন এই মুহূর্তে বা উন্নয়নের কোনো কাজ নেই, তারা শুধু রাজনীতি করছে, সেটা আপনারা এখন না না, এটা আমি বলছি বর্তমানে ছাত্র সংগঠন বলতে তো কলেজ ক্যাম্পাসের মধ্যে এবিভিপি কাজ করছে। এসএফআই সেখানে গিয়ে এসএফআই এর কমরেডরা যদি যান সেখানে গেলে তাদের মারধর করা হচ্ছে, তাদের বহুত অংশে আমরা দেখছি তাদেরকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, তারা নিজের পড়াশোনা অবধি করতে পারছেন না। রাজনীতিকরণ হচ্ছে যে ধরনের, উনি একটু আগে বলছিলেন যে ছাত্র স্বার্থে নাকি তারা কাজ করছেন, আবার উনিই বলছেন যে তাদের আবার মাইন্ডসেটটাকে এমন করতে হবে যে নিজের পড়াশোনা যদি তারা চান নিয়ার বাই কলেজ কিংবা ইনস্টিটিউটে না করে তাদের যেতে হবে, সেই চিন্তা ভাবনা নাকি করতে হবে যে দূরে যাওয়ার কথা। এটা কোথায় ছাত্র হিত রাখা হচ্ছে? এখানে শুধু নিজের দাদাগিরি মাতব্বরি দেখানো আর নিজের রাজনৈতিক ক্যারিয়ার চমকানো ছাড়া এবিভিপির তারা ছাত্র স্বার্থে কোনো কাজই করছে না। এসএফআই কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? আমরা চাইছি, আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত ছাত্র স্বার্থে কাজ করে যাচ্ছি। যখন যেখানে দরকার সেখানে ডেপুটেশন, যেখানে প্রতিবাদ সংগঠিত করবার ব্যাপার আসছে সেখানে প্রতিবাদ সংগঠিত করবার ক্ষেত্রে এসএফআই সামনে থেকে সেই কাজটা করছে। কিন্তু আমরা চাইছি যে ভর্তি প্রক্রিয়া যেন সুষ্ঠু হয়। যদি অনলাইনে কিছু ঘাটতি থাকে তাহলে একজন নোডাল অফিসার নিয়োগ করে, যদি প্রয়োজন হয় থার্ড পার্টিকে ইনভলভ না করে হলেও গভর্নমেন্টের ডাইরেক্ট জুরিসডিকশনের মধ্যে দাঁড়িয়ে একটা অফলাইনের ক্রাইটেরিয়াও সাথে রাখার দরকার। আর সাথে আমি বলছি যে একটা অপশন অবশ্যই চিন্তার মধ্যে রাখবার দরকার। সেই সাথে কলেজের মধ্যে কি হচ্ছে তা নিয়ে একটা, আর সর্বোচ্চ যে ব্যাপারটা, কলেজের মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি শেষ হয়ে গেছে, ছাত্র স্বার্থে কথা বলবার লোক নেই। ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর করাবার দাবি আমরা আমাদের ছাত্র সংগঠন থেকে জানাচ্ছি। ছাত্র সংসদ নির্বাচন এবং অফলাইন ভর্তির দাবি এসএফআই, শুধু অফলাইন না, অনলাইনের সাথে অফলাইনের ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌরভ আপনাকে, অসংখ্য ধন্যবাদ গৌরব আপনাকে, দুজনকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, রাজ্যের উচ্চশিক্ষায় শিক্ষক সংকট, অবকাঠামোর ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য থেকে শুরু করে ছাত্রদের আর্থিক অসুবিধার অভিযোগ নতুন কোনো বিষয় না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যা হওয়া উচিত, নীতিবোধ, যুক্তিবাদ ও মানবিক বিকাশের নির্ভরযোগ্য একটি আশ্রয়স্থল, সেই প্রতিষ্ঠানে আজ বারবার অস্থিরতা, রাজনৈতিক হস্তক্ষেপ ও সংকীর্ণ স্বার্থের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। তবে সেটা শুধু এই দিনের কথা নয়, এটা আজকের কথা নয়, এটা কিন্তু বহুদিনের এই রাজ্যের ইতিহাস। ছাত্র নেতাদের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও বাস্তব অভিজ্ঞতা শুনে আমরা যেমন সমস্যার গভীরতা বুঝেছি আজ, তেমনি পেয়েছি কিছু আশাব্যঞ্জক সমাধানের পথ। ওনারা কিন্তু বলেছেন কি করা যেতে পারে, কি করতে পারে। আসলে ছাত্র সমাজ যে শুধু সমস্যা দেখায় তা নয়, বরং সমাধানের দাবিও তুলে ধরে। আজকের আলোচনা তার প্রমাণ। আমরা আশা করি এই আলোচনা আরো গভীরভাবে সমাজের প্রতিটি স্তরে পৌঁছবে এবং বাস্তব পরিবর্তনের সূত্রপাত হবে। রাজ্যের শিক্ষাঙ্গনে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।